26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা প্রধান বিচারপতির বেঞ্চে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও 26,000 চাকরি বাতিল। আর রাজ্য এবং চাকরিহারাদের আর্জিতে সাড়া নয়, একমাত্র সোমা দাসের চাকরি বহাল থাকলো। এসএসসিতে 8,000 অযোগ্য, ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম্পে চাকরি 4,327 জনের। এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি 2,823 জনের। প্যানেলের মেয়াদ শেষে চাকরি 1,174 জনের। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব। আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে। আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন, আমি তো বলতে পারছি না। আমরা কত, আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করব, কোথায় যাবো জানি না। আমি সত্যি বলতে পারছি না, কি পরীক্ষা। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল। সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। সিবিআই ইনভেস্টিগেশন করেছে, হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা হ্যাশ ভ্যালু সেট 1 এবং সেট 2 সঙ্গে মিলিয়ে দেখেছি। তাহলে এত কিছু, সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় 1000 অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। উইথ ডিউ রেসপেক্ট, দায় কার আমরা জানি না। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2024 সালের 22 এপ্রিল রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি, তাদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2016 সালের এসএসসির পুরো প্যানেল হাইকোর্ট বাতিল করে দেয়। আর সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্টও। চাকরি গেল 25,000, এক্সাক্ট ফিগার আপনাদের বলি, চাকরি গেল 25,753 জনের। 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল। আর গত বছরের এপ্রিল, ঠিক এই এপ্রিল আপনাদের মনে থাকবে, গত বছর এপ্রিলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের যে গোটা প্যানেল, তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু কেন এই পুরো প্যানেল বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টেও? কি পর্যবেক্ষণ, কি বলছেন আইনজীবী ফেরদৌস শামীম এবং মামলাকারীর আইনজীবী, তাঁরই বা কি বক্তব্য শুনবো। বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট একেবারে দিক নির্দেশ করেছে কিভাবে দুর্নীতি হয়েছে। ফলে বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট আসার পরেও এসএসসি বোর্ড এবং সরকারকে সুযোগ দিয়েছিল। শুধু কলকাতা হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টও ইভেন সেই সুযোগ দিয়েছিল। সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটেন সাবমিশন যদি দেখেন, 3টে আর্টিকেল 12 অথরিটি, সরকার, বোর্ড এবং এসএসসি, 3 জনে 3 রকম তথ্য। একজন বলছে 5,485, একজন বলছে 5,189, একজন বলছে 4,327। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের যদি তথ্যটা মিলে যেত, তাহলে কি একটা কোনো অযোগ্য বাছাই করা, চিহ্নিত করা যেত? অবভিয়াসলি, যদি দেখুন 3টে জিনিস হলে এটা সম্ভব হতো। এক, যদি মিরর ইমেজ রাখতো। দ্বিতীয় হচ্ছে, যারা যদি সঠিক তথ্য দিত এবং নিয়ম মেনে যারা যদি নিয়োগ করতো। নিয়ম মেনে নিয়োগ করলে তো এটা বাতিলই হতো না। প্রচুর যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, চাকরি পেয়েছিলেন, তারা চোখের জল ফেলছেন। তাদের এই চাকরি যাওয়ার দায় হিসেবে আপনি কাকে দায়ী করবেন? 1, 2 হিসেবে প্রথমত রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড। এবং আমি বলবো যে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে রাজ্য সরকারের পুরো ক্যাবিনেট এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের মাধ্যমে।
নির্দেশটা দিল যে ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটাই বহাল রাখলো এবং অতএব পুরো 26,000 যে প্যানেল ছিল সেটা বাতিল বলে ঘোষণা হলো এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু মডিফিকেশন করলো। মডিফিকেশনের মধ্যে কিছু মডিফিকেশন যেমন হচ্ছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল, অতএব যারা পূর্ববর্তী অন্য কোনো চাকরিরত ছিল বর্তমানে তারা এসএসসির মাধ্যমে আবার নতুনভাবে চাকরিরত হয়েছে, তাদেরকে কিছুটা রিলিফ দিল সুপ্রিম কোর্ট। তাদেরকে বলল তারা প্রিভিয়াস যে ডিপার্টমেন্টে চাকরি করতো সেই ডিপার্টমেন্টে তারা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনটি প্রিভিয়াস ডিপার্টমেন্ট 3 মাসের মধ্যে সেটা ডিসপোজড অফ করবে এবং তাদের যে ব্রেকিং অফ সার্ভিস সেটা তাদের হবে না। যারা বিশেষ করে ডিসেবলড যারা ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষ থেকে একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট যিনি কিনা নিজে মামলাটি প্লিড করেছিলেন যিনি প্লিড করে বলেছিলেন যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য যাতে রিলিফ দেওয়া হয় কিছুটা, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের জন্য কিছুটা রিলিফ দিয়েছে। যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যাদের আর সিলেকশন প্রসেসে বসার বয়স নেই, তাদেরকে সুপ্রিম কোর্ট বলল তাদের সেক্ষেত্রে বয়সে রিল্যাক্সেশন পাবে এবং এই যে ভ্যাকেন্সি, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হলো সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে তারাও সুযোগ পাবে তাদের বয়সের ঊর্ধ্বসীমা পার করে গেলেও। নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে, কিন্তু যারা কিনা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি বা ধরুন যাদেরকে চিহ্নিত করা যায়নি তাদের ক্ষেত্রে সেটা বলেছে যে এখন ওই অ্যামাউন্টটা ফেরত দেওয়ার দরকার নেই, কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু সেই অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। টাকা ফেরত কাদের দিতে হবে কাদের নয় এই বিষয়ে নয়াদিল্লি থেকে কি বলছেন আইনজীবী শুনবো। এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়, তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। মানে there is a definite distinction between the two, untainted or tainted, এবং ডাইরেকশনও দেওয়া হয়েছে দ্যাট ইন দি এন্টায়ার প্রসেস যেটা ইনকোয়ারি কমিটি হবে, ইনকোয়ারি যেটা বসানো হবে, সেই ইনকোয়ারি কমিটি হ্যাজ টু লুক ইনটু দিস অ্যাসপেক্ট অলসো, যে কারা আনটেন্টেড রয়েছে কারা টেন্টেড রয়েছে। না, সেই কমিটির বিষয়ে কোনো স্পেসিফিকলি বলা হয়নি, ওরেলি কিছু বলা হয়নি, বলেছে যে ইনকোয়ারি একটা করতে হবে যে উইচ উইল বি কমপ্লিটেড উইদিন 3 months। একমাত্র একজন যার চাকরি বহাল থাকলো তিনি সোমা দাস। সুপ্রিম কোর্টের রায়ে বহাল সোমা দাসের চাকরি, তবে সুপ্রিম কোর্টের রায়ে খুশি নন সোমা। যোগ্যদের চাকরি খারিজ হওয়া কাম্য নয় বলেই মত তাঁর। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম, কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি।